হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভূগোলের অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা নিশ্চয়ই এতদিনে অ্যাক্টিভিটি টাস্কগুলো সবাই পেয়ে গেছো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সৌরজগতের বহিস্থ গ্রহগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো গ, এরা কঠিন শিলায় গঠিত। সৌরজগতের যে 4টি অন্তঃস্থ গ্রহ রয়েছে সেগুলো কিন্তু শিলাময়, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এগুলি শিলা আর ধাতু দিয়ে গঠিত। কিন্তু বহিস্থ গ্রহগুলি হলো দানব গ্রহ। এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক বেশি ভরযুক্ত। বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনি মূলত হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে গঠিত, তাই এদের গ্যাস দানব বলা হয়। আর অপর যেই দুটি, নেপচুন আর ইউরেনাস, এদেরকে তুষার দৈত্য নামে পরিচিত। এগুলোর উপাদান হচ্ছে জল, অ্যামোনিয়া আর মিথেন। এখানে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমরা কুলীন গ্রহ বা প্রধান গ্রহ সম্পর্কে একটু জেনে নিই। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ কুলীন গ্রহের একটি নির্দিষ্ট সংজ্ঞা দেয়। আইএইউ এর মতে কুলীন গ্রহ হলো যেগুলো সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রমণ করে, অথচ উপগ্রহ নয়। জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত, উদিস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। জ্যোতিষ্কটি নিজ কক্ষপথে নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে। অর্থাৎ যে প্রধান গ্রহগুলি 8টি রয়েছে, সেই 8টি প্রত্যেকটি গ্রহরই কিন্তু সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করে, কিন্তু সেগুলো উপগ্রহ নয়। বুঝতে পারলে কেন এটা হলো? আচ্ছা, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কর্কট ক্রান্তি রেখা। খ, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো গ, দক্ষতা। এবার সঠিক হলে বাক্যটি ঠিক আর অসত্য হলে ভুল লেখো। নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটা ভুল। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা ভুল। অচিরাচরিত শক্তির একটি উৎস হলো জোয়ার ভাটা শক্তি, এটা ঠিক। 3 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। প্রথমে তাহলে নিরপেক্ষ সামগ্রীটা কি? প্রকৃতির যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না তা হলো নিরপেক্ষ সামগ্রী। আন্টার্কটিকার ভিতরে জমে থাকা খনিজ পদার্থ হলো নিরপেক্ষ সামগ্রী। তাহলে সম্পদ আমরা কাকে বলবো? 1951 সালে সম্পদশাস্ত্রকার E.W. জিমারম্যান তার দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সম্পদের ব্যাখ্যা দেন। তার মতে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি রয়েছে তাই হলো সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে এবং চাহিদা মেটায়। যেমন কয়লা, লোহা, খনিজ তেল পৃথিবীর বুকে দীর্ঘকাল ধরেই সঞ্চিত রয়েছে। প্রাচীনকালে মানুষ যখন এগুলির ব্যবহার জানতো না তখন এগুলি সম্পদ ছিল না, কিন্তু এখন এগুলি সম্পদ। সুতরাং কোনো নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলো হলো, কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে, চাহিদা মেটালে সেটিই হলো সম্পদ। কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পদার্থটির অভাব পূরণের সামর্থ্য থাকবে, সকল শ্রেণীর মানুষের কাছে সম্পদের গ্রহণযোগ্যতা থাকবে, সম্পদ সম্পূর্ণ চাহিদা নির্ভর, অর্থাৎ ওই নিরপেক্ষ সামগ্রীটির চাহিদা মোচনের ক্ষমতা থাকবে। নিরপেক্ষ সামগ্রীটির সহজে আরোহণ করা যাবে, তাহলে সেটি সম্পদে পরিণত হবে। জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নিরপেক্ষ সামগ্রীটি উন্নত সম্পদে পরিণত হবে, অর্থাৎ গতিশীলতা থাকবে। সুতরাং বস্তু বা পদার্থের কার্যকারিতা হলো সম্পদ। গতিশীল কাজের মাধ্যমে সম্পদ মানুষের চাহিদা মেটায় ও অভাব মোচন করে। মানুষের জ্ঞান, বুদ্ধি, শ্রম, দক্ষতা, সামর্থ্য ও গবেষণা সম্পদের কার্যকারিতা বাড়ায়। পরের প্রশ্ন, এটা হচ্ছে 3-2। আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন?
পৃথিবী অভিগত গোলক আকৃতি হওয়ায় পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় বলে আবর্তন বেগও সব জায়গায় এক নয়। নিরক্ষরেখা বরাবর পরিধি সর্বাধিক বলে আবর্তনের বেগ সবচেয়ে বেশি, প্রায় 1670 কিলোমিটার প্রতি ঘন্টা। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে আবর্তনের বেগ কমতে থাকে। কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখায় এর বেগ প্রায় 1556 কিলোমিটার পার ঘন্টা। সুমেরু আর কুমেরু বৃত্ত রেখায় এর বেগ 838 কিলোমিটার পার ঘন্টা। আবার মেরুর পরিধি শূন্য বলে আবর্তনের বেগও শূন্য হয়। তবে ভূপৃষ্ঠে বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন গতি বুঝতে পারি না। এর কারণ হলো আমরা পৃথিবী পৃষ্ঠের যেখানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা, জীবজন্তু, যাবতীয় জিনিসপত্র প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে। অর্থাৎ প্রতিটি সচল বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত পরিবর্তন ঘটে না। ফলে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। 4টা চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। দিগন্তরেখা আর ধ্রুবতারা। অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি চ্যাপ্টা থালা বা ডিস্কের মতন। দার্শনিক থালেস, লেউসিপাস, ডেমোক্রিটাস, ঐতিহাসিক হেকাটিয়াস সকলেই ধারণা করেছিলেন পৃথিবী সমতল। খ্রিস্টজন্মের প্রায় 600 বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস প্রভৃতি পণ্ডিতও মনে করতেন পৃথিবীর আকৃতি গোল। খ্রিস্টপূর্ব 330 সালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পদার্থবিদ্যার সূত্র ও অন্যান্য ধারণার সাহায্যে প্রমাণ করেন পৃথিবী গোলাকার। খ্রিস্টপূর্ব 250 সালে এরাস্টোথেনিস পৃথিবীকে গোলাকার ধরেই পৃথিবীর পরিধি নির্ণয় করেন। দিগন্তরেখার সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ। সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন বৃত্তরেখায় মিশে গেছে। এই রেখাকে দিগন্তরেখা বলে। যতই উপর থেকে দেখা যায় দিগন্তরেখার পরিধিও তত বাড়ে। ছবিতে স্তম্ভ থেকে দেখলে দিগন্তরেখার যে পরিধি দেখা যাবে, বিমান থেকে দেখলে তা বেড়ে যাবে। চিত্রটা দেখে নাও। এই যে পৃথিবী একটা স্তম্ভের ওপরে আমি আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি, দিগন্তরেখা প্রথমে এটা দেখছি, তারপরে আস্তে আস্তে দিগন্তরেখা কিন্তু বেড়ে যাচ্ছে। বিমান থেকে দেখলে তা আরও অনেকটা বেড়ে যাচ্ছে। এর জন্যই পৃথিবীর আকৃতি গোলাকৃতির জন্যই এরকম হয়ে থাকে। ধ্রুবতার সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ। উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উপরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার ওপরে 90 ডিগ্রি কোণে। দক্ষিণ গোলার্ধ থেকে আবার ধ্রুবতারাকে দেখাই যায় না। দক্ষিণ গোলার্ধ থেকে হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রকে আমরা দেখি 90 ডিগ্রি কোণে দক্ষিণ মেরুতে। পৃথিবী সমতল হলে সকল স্থান থেকে ধ্রুবতারাকে একই উন্নতি কোণে দেখা যেত। সুতরাং এ থেকে প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি গোলাকার। চিত্রটা দেখো ভালো করে, এখানে এঁকে দিয়েছি। পৃথিবী এটা বিষুবরেখা এবং এই যে একদম সুমেরু বরাবর উত্তরে 90 ডিগ্রি কোণে রয়েছে, দেখতে পাচ্ছি ধ্রুবতারাটাকে। আবার নিরক্ষরেখা থেকে এই যে ধ্রুবতারা যে দেখতে পাচ্ছি, তখন এখানে এই মানটা 0 ডিগ্রি, 45 ডিগ্রি উত্তরে যদি আমি চলে যাই তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে এটা 45 ডিগ্রি কোণে তখন নিরক্ষরেখাকে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক করতে হয়। নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বেল আইকনে যে অল সিলেক্ট করে রাখবে নেক্সট ভিডিও, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। থ্যাংক ইউ।